বড়ই সুন্দর, তবে জটিল থেকে জটিলতম সমস্যা কি আপনার জীবনকে বিষময় করে তুলেছে? তবে আপনার জন্য সুখবর, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে বিশেষ প্রতিকার প্রতিবিধান ও হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে সত্তর যোগাযোগ করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকটা মুহূর্তে জীবনে সব কাজে সফলতা কিন্তু কামনা করি। নাম, যশ, খ্যাতি, অর্থ আমরা প্রত্যেকেই চাই, কিন্তু চাইলেই তো হবে না। নানান রকমের বাধা বিপত্তি আমাদের স্বপ্নগুলোকে যেন ভেঙে চুরমার করে দেয়। জীবনে এক দুবার হলো না, ঠিক আছে চলুন মেনে নেওয়া যায়, কিন্তু জীবনে যদি সব কাজে বারংবার আপনি বাধা পান, যে কাজটাই আপনি শুরু করবেন সেখানেই যদি কোনো বিপত্তি আসে, বা যে স্বপ্নগুলো আপনি দেখছেন সেই স্বপ্নগুলো যদি একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়, তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভীষণ খারাপ লাগবে। কনফিডেন্স আপনার নষ্ট হয়ে যাবে। আপনি ভাববেন আর বোধহয় আমার দ্বারা কোনো কাজ করা সম্ভব হবে না। ঠিক এখানেই কিন্তু আমরা ভুল করি। হতে পারে যে আমার জীবনে আমার জন্মছকে বাধা বিপত্তির একটা যোগ রয়েছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় রয়েছে? সেটাই কিন্তু আমাদের প্রচেষ্টা করতে হবে। মানুষ যদি চাঁদে পৌঁছে যেতে পারে, সেখানে গিয়ে যদি রিসার্চ করতে পারে, আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনের একটা রিসার্চ করতে পারবো না? ঠিক আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যাদের মনে হচ্ছে যে আমাদের সর্বকাজে বাধা, বারংবার আমাদের জীবনে হোঁচট খেতে হচ্ছে, তাদের জন্য কি উপায় রয়েছে, বা কেন জীবনে এত বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, সবকিছু শুনবো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার মানে অবশ্যই আমার আপনার মুখে যার নাম সবার আগে আসেন, তিনি হচ্ছে পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। আজও তাকে জানাবো প্রথমেই অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, জীবনে যখন আপনি প্রত্যেকটা স্টেপ বাধা পাবেন, তখন একটা সময় চলে আসবে আপনার মধ্যে ডিপ্রেশন, এবং এই ডিপ্রেশনে থাকতে থাকতে আপনার মনে হবে যেন কোনো কিছু ভালো নেই, আর আপনি আপনার নিজেকেই কিন্তু একসময় বিশ্বাস রাখতে পারবেন না। তারপরে অনেক কিছু সমস্যা আসতে পারে জীবনে। কিন্তু এই ধরনের পরিস্থিতি কেন হয়, জন্ম ছক কি বলছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। কারণ আপনার ক্ষেত্রে এমন কিছু সমস্যা দেখা গেল হয়ে আছে যেটা আপনি নিজে হয়তো জানেন না, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, এগুলো তো সাময়িক, আপনারা মোটামুটি সবাই জানেন। কিন্তু কিছু কিছু কানেকশান যেগুলো হয়তো আপনি কোনো দিন নামই শোনেননি, কিছু ভাবগত কানেকশান যেগুলো নামই হয়তো শোনেননি, তাহলে সেই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে সেই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে হয়তো কারণ একটা স্টুডেন্ট বা একটা জাতক প্রথম জীবনে তার ক্ষেত্রে পড়াশোনার জায়গা নিয়ে আসে। পড়াশোনার ক্ষেত্রে তার যদি বাধা হয়, তাহলে তার ক্ষেত্রে যেমন তার যারা গার্জিয়ান আছে তারা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় ভোগে। তাহলে এই যে বাধা, এই যে তার যে রেজাল্টটা, ভালো রেজাল্ট হচ্ছে না, এটা কিন্তু প্রত্যেকটা গার্জিয়ান কিন্তু তার ক্ষেত্রে তার নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের মানসিক কষ্টের মধ্যে ভোগে। তাহলে এখান থেকে শুরু হয় প্রত্যেকটা মানুষের, যে প্রথম জীবনে তার পড়াশোনা, তারপরে তার কেরিয়ার, তারপরে তার বিবাহিত জীবন, তারপরে তার দেখা যাচ্ছে যে সম্পত্তি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা, এইগুলোই কিন্তু জীবনে স্টেপ বাই স্টেপ আসে। এবং এটা যদি আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা থাকে, আমি সেই জন্য বারবার বলছি, যদি আপনার জন্মছকের নেগেটিভ কানেকশান থাকে এবং ভাবগত নেগেটিভ বলুন, বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভাবগত নেগেটিভের কারণে হয়তো আপনার ক্ষেত্রে
শত্রুতার জায়গা তৈরি হয়ে গেল। তাহলে এইগুলো আপনাকে জানতে হবে আগের থেকে এবং তার সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু সমস্যাটা কি আপনার? সমস্যাটা আগের থেকে আপনাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে এবং সেই সঠিক সমস্যার নির্ণয় করে যদি সঠিকভাবে তার কিন্তু প্রতিকার দেওয়া যায়, প্রতিকার অবশ্যই আপনার ক্ষেত্রে কাজ হবে। কারণ যেমন ঠিক আপনার দেখা গেল কোনো রোগ হয়েছে, সেই রোগের জন্য আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার হয়তো কোনো সময় আপনার সেই রোগের সঠিক নির্ণয় করতে পারছে না, হয়তো মেডিসিন দিচ্ছে কিন্তু সেটা সঠিকভাবে কাজ হচ্ছে না। তাহলে সঠিক রোগটা কি আছে এটা যখন ধরা যাবে তখন তার কিন্তু ওষুধ বা তার জন্য সঠিক ট্রিটমেন্টের জায়গাও রয়েছে। একদম। আমরা ঠিক এই ট্রিটমেন্টটা নিয়ে আজকে আপনাদের জন্য আলোচনা করব যে সর্বকাজে বাধা বা সব কাজে যখন আপনি বাধা পাচ্ছেন, হোঁচট খাচ্ছেন, তখন আপনার জন্য কি করণীয়, কি করবেন, কি করলে আপনি আপনার এই বাধা থেকে কিছুটা নিষ্পত্তি পেতে পারেন। কিন্তু এইটা জানার আগে একটা কথা অবশ্যই গৌতমদার থেকে জানবো যে আমাদের জীবনে বাধা বা সর্বকাজে বাধা মানে আপনার কাছে আপনার চেম্বারে যারা যোগাযোগ করে তারা সাধারণত হয়তো শিক্ষার ক্ষেত্র, অর্থ রোজগারের ক্ষেত্র, বিবাহিত জীবনের ক্ষেত্র, মূলত এই তিনটে সেক্টরে আমাদের সর্বকাজে বাধা আসে। এছাড়া কি আরো কোনো সেক্টর রয়েছে যে সেই কাজে বাধার জন্য আপনার সাথে যোগাযোগ করে মানুষরা? এইগুলোর সঙ্গে তো আছে। তাছাড়া দেখুন, একটা জাতক জাতিকা কোনো কারণে দেখা গেলো সে চাকরিটা পেয়েছে কিন্তু তার যা স্যালারি হচ্ছে সেই স্যালারিটা সে পাচ্ছে না, এটাও কিন্তু এক ধরনের বাধা, অর্থাৎ তার নিজস্ব প্রাপ্তির থেকে সে বঞ্চিত হয়ে আছে। তাহলে এই নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। কারণ আপনার এই নির্দিষ্ট নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত মানে কি? আপনি ছোটোর থেকেই বঞ্চিত, আপনি জীবনে যেটা চেয়েছেন সেটা পাননি, আপনি হয়তো এখনও সেই জায়গাটায় রয়েছে। আপনার পাশে একজন বসে আছে, সেও আপনার মতোই কর্ম করছে, একই সংস্থায় আছেন, সে যা কর্ম করছে আপনি তাই করছেন, কিন্তু তার স্যালারির সঙ্গে আপনার স্যালারির আকাশ পাতাল ডিফারেন্স। আপনি খুব সামান্য পাচ্ছেন, আপনার আশানুরূপ আপনি পাচ্ছেন না। এগুলোর কিন্তু প্রতিকার, আমি বারবার বলি, সঠিক তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান আছে। আপনার ক্ষেত্রে সমস্যা অনুযায়ী প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং যাবতীয় সমস্যার সমাধানের প্রতিকারের একটা নির্দিষ্ট সময়, যেটা এই জুন মাসের 22 তারিখ থেকে শুরু হয় 25 তারিখ পর্যন্ত, এটা টোটালি স্টপ থাকে এবং 25 তারিখের পর থেকে শুরু হয় নির্দিষ্ট সময় সেই অমাবস্যার তিথি পর্যন্ত। এই 25 তারিখ থেকে অমাবস্যার তিথি, অর্থাৎ 26 তারিখ থেকে ধরবেন, 26 তারিখ থেকে অমাবস্যা, যেটা গুপ্ত অমাবস্যার তিথি, সেই অমাবস্যার তিথি পর্যন্ত চলে এগুলোর প্রতিকার প্রতিবিধানের সঠিক সময়। অবশ্যই জীবনে কিন্তু বহু ক্ষেত্রে বাধার সম্মুখীন হতেই পারেন, যেটা কিন্তু গৌতমদা বললেন। আপনি চাকরি পেয়ে গেছেন কিন্তু তারপর মনে হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি স্যালারি পাচ্ছেন না। আপনি ব্যবসা শুরু করলেন কিন্তু আপনার পাশের ব্যবসায়ী রমরমিয়ে ব্যবসা করছে কিন্তু আপনার ব্যবসায় কেন ভাটা রয়েছে। আপনি সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন, দু ভাই কিন্তু বাবা মায়ের পাল্লা ভারে অন্য সন্তানের প্রতি আপনার দিকে তারা উদাসীন। সেখানেও কিন্তু আপনার মনে হতে পারে যে আমি আমার প্রাপ্ত যে বিষয়টা সেটা থেকে বঞ্চিত রইলাম। জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু বাধা আসতে পারে। তাহলে সর্বকাজে বাধা বলতে আমাদের পুরো এই লম্বা জীবন, এই লম্বা জীবনে এই স্প্যানের মধ্যে আপনি যেখানেই হোঁচট খাবেন, যেখানেই কষ্ট পাবেন, যেখানেই দুঃখ পাবেন, সেটাই কিন্তু আপনার একটি বাধা বা একটা অশান্তির কারণ। ঠিক সেখান থেকে আমরা নিরাময়ের পথটা খুঁজে নেব। একটু গৌতমদের থেকে আমরা এটাও জেনে নেব যে গৌতমদা কিন্তু যেখানে সমস্যা আলোচনা করে, শুধু সমস্যা আলোচনা করে চুপ করে গেলেন তা কিন্তু নয়, পাশাপাশি তিনি কিন্তু তার জন্য কি করণীয় সেটাও বলে থাকেন, কি তার সমাধান সেটাও আলোচনা করেন। সর্বকাজে বাধা যদি আমার জীবনে থাকে গৌতমদা, তাহলে আমার জন্য কি কোনো করণীয় ক্রিয়া রয়েছে বা আমি কি কিছু করে তার থেকে নিষ্কৃতি পেতে পারি? নিশ্চয় রয়েছে। দেখুন, এখানে এক একটা মানুষের ক্ষেত্রে এক এক ধরনের বাধা হয়। আমি প্রথমেই যেমন আলোচনা করছিলাম যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে তার পড়াশোনার জায়গায় বাধা, সে যতটা সে পরিশ্রম করছে, যতটা সে এফোর্ট দিচ্ছে, সেই অনুযায়ী তো কিন্তু তার রেজাল্টটা সেইভাবে আসছে না। তাহলে এটা একটা বাধা। বা দেখা গেল কোনো ক্ষেত্রে হায়ার স্টাডির ক্ষেত্রে অনেক স্টুডেন্টের বাধা হয়ে আছে, অর্থাৎ তার উচ্চশিক্ষার কিন্তু যোগগুলো ছিল কিন্তু সে আলটিমেটলি সেটা সাকসেস পেল না। দেখা গেলো এই যে নিট যে পরীক্ষা, দেখা গেলো অনেক স্টুডেন্টের, তার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বাধা হয়ে গেল, অনেকের ক্ষেত্রে সমস্যা, অনেকের ক্ষেত্রে যে রেজাল্ট হওয়া উচিত ছিল সেটা পেল না।
তাহলে এগুলো কিন্তু তার জীবনের বাধা। দেখা গেলো যে তার প্রথম জীবনের প্রথম পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা বা 10 ক্লাস যে এক্সামটা হয়, সেটা কিন্তু খুব ভাইটাল প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে দেখা গেলো কারো কারো ক্ষেত্রে যতটা মার্ক পাওয়ার উচিত ছিল ততটা পায়নি, তাহলে তার জীবনে কিন্তু ওটা একটা বাধা। আবার তারপরে ধরুন যদি হায়ার সেকেন্ডারি পাস করবে, হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউটের ক্ষেত্রে, সেক্ষেত্রে তার তুলনামূলক ভালো রেজাল্ট হলো না, তার মানে এটা বাধা। কারণ হায়ার সেকেন্ডারি বা এই 12 প্লাস যখনই যাবে সে, তার মানে তার ক্ষেত্রে প্রফেশন টাইম শুরু হয়ে যায়, অর্থাৎ প্রফেশনালি সে আগামী দিনে কি হতে পারে, কোন দিকে তার ফোকাস নিয়ে গেলে তার ভালো হবে, তার আগামী দিনের কেরিয়ারটা কোন দিকে নিয়ে গেলে তার ভালো হবে, এইগুলো কিন্তু হায়ার সেকেন্ডারির পর থেকে কিন্তু সেগুলো ভীষণ ভীষণ এফেক্টেড। সেই জন্য হায়ার সেকেন্ডারির রেজাল্ট কিন্তু সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখা হলো সেই জায়গাটা অনেকটা ভালো হলো না, যতটা ভালো হওয়া উচিত ছিল, যতটা সে পরিশ্রম করেছে সে জীবনে সেটা পায়নি। কেন পায়নি, এগুলো যদি পুঙ্খানুপুঙ্খ বিচারের দিকে যাওয়া যায় তাহলে কিন্তু ওই ভাবগত কানেকশান থেকে টানতে হয়, যেটা চতুর্থ ভাব থেকে আমাদের পড়াশোনার জায়গা দেয়, পঞ্চম ভাব থেকে মেধার শক্তি দেয়, নবম ভাব থেকে হয় ভাগ্যের জায়গা, আর নবম পঞ্চমের কানেকশান থেকে দেয় আমাদের উচ্চ শিক্ষার যোগ। এই ভাবগুলো যদি খুব পাওয়ারফুল জায়গায় থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা বলা হয় যে তার স্টুডেন্ট লাইফে সে সাকসেস পায়, অর্থাৎ একটা ধীরে 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 তার কেরিয়ারের জায়গায় উন্নতর জায়গা নিয়ে যায়। কিন্তু কোথাও যদি ডিস্টার্ব হয় তাহলে সেই সকল জাতক জাতিকা সমস্যায় পড়ে। এটা তো গেল একটা সেক্টর, কিন্তু আরেকটা সেক্টর দেখবেন যে জ্ঞাতি শত্রুতার কারণে অনেক স্টুডেন্ট অনেক সময় খারাপ জায়গা নিয়ে যায়। কারণ খুব কাছের মানুষ হয়তো শত্রুতা করে বসলো, ইগোর কারণে অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়, তার ঠিক পরীক্ষার আগ মুহূর্তে কোনো সমস্যা তৈরি হয়ে গেল। এগুলোর প্রত্যেকটার কিন্তু আমি বারবার বলছি তার প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান। একটা স্টুডেন্ট এই যে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, একটা স্টুডেন্ট যদি সঠিকভাবে সে পড়াশোনা করে, মন দিয়ে পড়াশোনা করে, কারণ মনোযোগটা অনেক ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে পড়াশোনার প্রতি নেই অনেক স্টুডেন্টের ক্ষেত্রে। কি কারণে নেই, কি কারণে হয় না, সেগুলো আমি বলে দিচ্ছি কয়েকটা জিনিস। দেখবেন যাদের চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে তারা কিন্তু খুব মানসিকভাবে চঞ্চল, তাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হয়। চন্দ্র আর রাহু কানেকশন, অনেক সময় দেখবেন যে অনেক জাতক জাতিকার মঙ্গলের সঙ্গে চন্দ্রের কানেকশন, তাহলে তার যে চিন্তা ভাবনা, তার বয়স অনুযায়ী যে চিন্তা ভাবনা তার থেকে অনেক বেশি বয়সের চিন্তা ভাবনা তার মধ্যে চলে আসবে, এবং তার কারণে তার পড়াশোনার জায়গাগুলো ড্যামেজ হয়ে যাবে। অনেক সময় দেখা গেলো ষষ্ঠ ভাবটা কেতু বা রবির কানেকশন রয়েছে, কোনো ক্ষেত্রে দেখবেন জ্ঞাতি শত্রুতার কারণে সেই সকল জাতক জাতিকার পড়াশোনার দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, কারণ কেউ শত্রুতা করে রেখেছে। তাহলে এই জায়গাগুলো একটা স্টুডেন্ট বয়সে কিন্তু তার সেইভাবে প্রতিকার করতে হবে। তারপরে স্টেজ সে কেরিয়ারে ফোকাস করবে, সে তার এডুকেশন জায়গাটা খুব ভালো হয়েছে, তার ভালো মার্কস সে পেয়েছে, কিন্তু সে তার কেরিয়ারের ক্ষেত্রে দেখা গেলো সে বিভিন্ন ধরনের এক্সামগুলো দিচ্ছে, কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট ভালো হচ্ছে না বা সেই জায়গাটা পাস আউট করতে পারছে না। এটা একটা ধরনের বাধা, যেটা সত্যি করে তার জীবনের প্রথম সে কিন্তু বুঝতে পারবে যে মানসিক যন্ত্রণা কতটা তার, কারণ আগে যে সময়টা গেছে সেটা ম্যাক্সিমামটা তার বাবা মায়ের ওপর গেছে, তার গার্জিয়ানের ওপর গেছে, কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারবে তার কেরিয়ারটা যখন, তার এডুকেশন কোয়ালিফিকেশানটা নো ডাউট খুব ভালো, কিন্তু তার কেরিয়ারে ফোকাস পাচ্ছে না, বা একটা চাকরির জন্য চেষ্টা করছে, চাকরিটা পাচ্ছে না, দিনের পর দিন ট্রাই করছে কিন্তু হচ্ছে না। এইখানে চলে আসে যদি কারোর কোনো জন্মছকে বলা হয় শাপিত দোষ, যেটা পূর্ব জন্মের কর্মফল। আপনি হয়তো একটা জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ দিয়ে আপনাকে তখন হয়তো বলে দিল আপনাকে যে আপনি সিলেক্টেড, আপনার বাড়িতে মেসেজ চলে যাবে, আপনি তারপরে যথাযথ যেগুলো করণীয় সেগুলো করবেন, কিন্তু আলটিমেটলি আপনার কাছে সেই মেসেজটা আর আসছে না। আপনি দিনের পর দিন কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। কেন হচ্ছে? ওই শাপিত দোষের কারণে। অনেকের জন্মছকে দেখবেন যে সাধু সর্পদোষ হয়ে থাকে। এই সাধু সর্পদোষ আপনার ক্ষেত্রে বাধা তৈরি করে, যেটা দেখা গেল কোনো কারণে আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক বা কোনো কালা জাদু, কোনো ধরনের তন্ত্রের প্রয়োগ করে রেখেছে, যার কারণে আপনার জীবনের সাকসেসটা আপনি পাচ্ছেন না।
অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা বলি না, একটা কর্ম পেতে হলে কিছু ভাবগত কানেকশনের অবশ্যই সেটা পাওয়ারফুল কানেকশন থাকতে হয়। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্র প্রথম অবস্থায় দেখা হয় ষষ্ঠ ভাব, কারণ আপনি একজনের আন্ডারে কর্ম করতে পারবেন কিনা সেই ষষ্ঠ ভাব থেকে দেয়। অনেক জাতক জাতিকা দেখবেন যে নিজের মতো চলতে যায়, তাহলে সেক্ষেত্রে তার চাকরির ক্ষেত্রে কিন্তু তার যে সময়সীমা খুব কম। দেখবেন অনেকেই চাকরি পরিবর্তন করে, অর্থাৎ ওই ষষ্ঠ ভাব একজনের আন্ডারে থেকে আপনি সঠিকভাবে কর্ম করতে পারবেন কিনা সেটা দেখে। আবার ওই ষষ্ঠ ভাব আপনার জীবনের কম্পিটিটিভ এক্সামগুলোতে আপনি সাকসেস পাবেন কিনা সেটা দেখে। তাহলে এই কানেকশানটা আপনার ক্ষেত্রে কতটা ভালো আছে, সেই জন্য বলা হচ্ছে যে 2, 6, 10, 11 কানেকশান যদি আপনার জন্মছকের পাওয়ারফুল কানেকশান থাকে তাহলে আপনি কিন্তু কর্ম অবশ্যই পাবেন। কিন্তু যাদের নেই তারা হয়তো চেষ্টা করছে। আমরা সাধারণত দেখবেন যে একটা সময় ছিল পাস আউটের পর প্রথম আমরা টার্গেট নিতাম সরকারি চাকরির জন্য, কিন্তু তার দেখা হলো আদৌ সরকারি চাকরি ছিলই বা না বা নেই, তার কারণে দেখা হলো 5 বছর 7 বছর সময়টা সে পার করে গেছে, দিয়ে পরে গিয়ে তার বাবা বা পৈতৃক কোনো বিজনেসে সে ইনভলভ হয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু তার সময়, তার জীবনের, আমাদের প্রত্যেকের জীবনের নির্দিষ্ট স্প্যান টাইম আছে। আপনার হয়তো আপনার ক্ষেত্রেও সেই 70 বছর 80 বছরের আপনার স্প্যান টাইম রয়েছে লাইফের। তাহলে আপনি যদি ওইভাবে 5 বছর 7 বছর ব্যয় করে ফেলেন, কোনো কাজে না লাগাতে পারেন, তাহলে আপনার লাইফ থেকে কিন্তু সময়টা বেরিয়ে যাচ্ছে। সেই জন্য সঠিকভাবে সঠিক সময়ে সঠিক তার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। বিভিন্ন সময় কাল পাত্র, আমি বারবার বলি যে কোন সময় কোন প্রতিকার করলে আপনার ক্ষেত্রে শুভ হবে। এটা যে যেমন বললাম একটা কেরিয়ার রিলেটেড বা আপনার চাকরির জন্য বাধা, সেই রকমই ঠিক রয়েছে বিবাহের ক্ষেত্রে বাধা। তাহলে বিবাহের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে কি করা যায়, কি করতে হবে? একটা জাতক জাতিকা চেষ্টা করছে, তার হয়তো গার্জিয়ানরাও চেষ্টা করছে বিবাহের জন্য। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে তাদের নিজেদের মধ্যে পছন্দ ছিল, ভালোবাসার জায়গা ছিল, 5 বছর 7 বছর সে অতিক্রম করেছে, লাস্টে গিয়ে বিবাহটা তাদের হয়নি। এরকম অনেক জাতক জাতিকারা আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে হয়তো তারা রেজিস্ট্রি করেছে সরকারিভাবে, কিন্তু আলটিমেটলি পরে গিয়ে সোশ্যাল ম্যারেজটা হয়নি বা তার আগেই ডিভোর্সের জায়গা তৈরি হয়ে গেছে। এটা সবথেকে যন্ত্রণাদায়ক। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে দেখাশোনা চলছে, অর্থাৎ পাত্রীপক্ষ থেকে আসছে দেখে যাচ্ছে বা পাত্রপক্ষ থেকে পাত্রীপক্ষের বাড়ি যাচ্ছে, দেখাশোনা চলছে, আলটিমেটলি সেটা বিবাহের জায়গায় পৌঁছাচ্ছে না। হয়তো সামনাসামনি বলছে না যে আমাদের পছন্দ না, কিন্তু 2 দিন পরে ফোন করে বলছে যে না, আমাদের এই মুহূর্তে বিবাহ দেব না। এই রকম পরিস্থিতি আপনার জীবনে বা আপনাদের ক্ষেত্রেই হচ্ছে। তাহলে এগুলো কিন্তু বিভিন্ন কানেকশান, অর্থাৎ এই বিবাহের যোগ একটা নির্দিষ্ট কানেকশান, সেটাও ভাবগত কানেকশান রয়েছে। অর্থাৎ 2, 7 এবং 11 কানেকশান, সেটাকে বলা হয় বিবাহের যোগ তৈরি হয়। সেটা আপনার দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে হতে পারে, সেটা আপনার বিভিন্ন গ্রহের ট্রানজিটের কারণে হতে পারে, সেটা আপনার ক্ষেত্রে সেই কানেকশানটা জন্ম থেকে আছে কিনা দেখতে হয়। কারণ অনেকে বলে না বিবাহ আদৌ হয়তো আপনার বিবাহ নেই, আপনি সারাটা জীবন এইভাবেই থেকে যাবেন বা আনম্যারিডই থাকবেন আপনি। তাহলে এগুলো সাধারণত জন্মছকের কানেকশান। সেই জন্য 2, 7, 11 কানেকশান হলে সেক্ষেত্রে একটা জাতক জাতিকার বিবাহ হয়। আর দেখা গেল যে 5th কানেকশান যখনই পেয়ে যায়, তাহলে তখন বলা হয় যে তার জীবনে হয়তো তার প্রেম করে বিবাহ, যেটা লাভ ম্যারেজ বলেন আপনারা, তাহলে সেই যোগটা তৈরি হয়। কিন্তু এখানেও বাধা, অর্থাৎ ওই বাধা বললাম 5 বছর সময় পার করেছেন, কিন্তু দুজনকে চিনেছেন, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে কোনো সামান্য একটা কারণ, সামান্য একটা বিষয় নিয়ে তাদের বিবাহ হয়নি এবং কষ্ট দুঃখ রয়েছে। তাহলে পরবর্তীতেও চেষ্টা করছেন, লাস্টে গিয়ে হচ্ছে না। অনেক জাতক জাতিকা দেখবেন যে হয়তো তাদের অ্যারেঞ্জ ম্যারেজ, যোগাযোগ হয়েছে, সব ফাইনাল হয়ে গেছে, বিবাহের যে অনুষ্ঠানটা হবে সেই জায়গাটাও ঠিক হয়ে গেছে, লাস্টে গিয়ে বিবাহটা হয়নি। হয়তো যেটা আমাদের একটা নির্দিষ্ট যে অনুষ্ঠানগুলো, সেই আশীর্বাদ বলুন বা এই ধরনের যে অনুষ্ঠান, সেগুলো হয়ে গেছে, কিন্তু লাস্টে গিয়ে ম্যারেজ পর্যন্ত সেটা পৌঁছায়নি, তার আগেই কিন্তু সমাপ্তি হয়ে গেছে। এগুলো কিন্তু সাধারণত হয় যেটা বিবাহের ক্ষেত্রে বাধা। কোনো দেখবেন যে আমি বারবার বলি যে
আপনার জন্মছকে হয়তো কোনো বিবাহের বন্ধন করা আছে। এটাও জ্ঞাতি শত্রুতার কারণে অনেক সময় বিবাহ বন্ধন করে রাখে। হয়তো আপনার ক্ষেত্রে আপনার কোনো পরিচিত মানুষ সেটা করে রেখেছে, তার জন্য হয়তো বিবাহটা হচ্ছে না। কোনো জায়গায় হয়তো কোনো দিন হয়তো তার কাউকে আঘাত দিয়েছে, তার কারণে হয়তো সেই জায়গাটা করে রেখেছে, তার কারণে হচ্ছে না। এগুলোরও কিন্তু সঠিক তার প্রতিকার প্রতিবিধান আছে। এই বিবাহের ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকার যখন বিবাহ হচ্ছে না, বারংবার চেষ্টা করছে, তার পরিবার চেষ্টা করছে, সেও চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে না, তখন তার মধ্যে কিন্তু মানসিক যন্ত্রণা ভীষণভাবে দেখা যায়। সেগুলো আমি চেম্বারে আসলেই বুঝতে পারি তাদের যন্ত্রণাটা কতটা আছে। এবং সেই যন্ত্রণা থেকে বেরোতে হলে কিন্তু অবশ্যই আগামী দিনের যে নির্দিষ্ট ক্রিয়াগুলো রয়েছে, আগামী দিনের যে নির্দিষ্ট সময়গুলো রয়েছে, যে কামাখ্যা তন্ত্রের প্রয়োগ খুব গুরুত্বপূর্ণ। আমি বারবার বলি, মেয়েদের যে কোনো বিষয়ের এই তন্ত্রের ক্রিয়া করলে পরে সেক্ষেত্রে কিন্তু সাকসেস হয়। হয়তো এই যে বিবাহের ক্ষেত্রে বললাম ঠিক আছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আর একটা সমস্যা, অর্থাৎ বিবাহের পরে গিয়ে জীবনে দুটো মনের এখানে মিল, দুটো মানুষের যে অ্যাডজাস্টমেন্ট, সেটা কতটা থাকবে সেটাও কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ তার সংসারটা কতটা সুখের হবে, তার সন্তান আসবে কিনা, সন্তানের ক্ষেত্রেও কতটা ভালো। অনেক জাতক জাতিকা দেখা গেল বিবাহ হয়েছে 5 বছর 10 বছর, সন্তান আসেনি, সন্তান কষ্টে তারা এখনও কিন্তু যথেষ্ট দুঃখ করছে, কষ্ট পাচ্ছে। কিন্তু সন্তান যে নিলেই তো হবে না, দেখা গেলো সে অ্যাডাপ্ট করতে পারে, কিন্তু পরবর্তী টাইমে দেখা গেলো অনেক অ্যাডাপ্ট করা সন্তান তারা এক সময় নিয়েছিল, কিন্তু সেই সন্তান সুখটা মিটিয়েছিল, কিন্তু তারা আজকের দিনে রিটায়ার পারসন, তাদের উপর অত্যাচার হচ্ছে, সেই সন্তান তাদের উপর অত্যাচার করছে। এই রকম পরিস্থিতিও কিন্তু আছে। সেই জন্য যা কিছু স্টেপ, আমি বারবার বলি, বর্তমানে কম্পিটিশনের যুগ, শাস্ত্র জ্যোতিষশাস্ত্র খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে আপনার জীবনের বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো বললাম, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ, এবং সেই স্টেপ ওয়াইজ যদি আপনার সেগুলো সমস্যা থেকে যায়, তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। একদমই সত্যি কথা। আর আমাদের জীবনের মূল ওই কয়েকটি ধাপ, যেখানে এসেই কিন্তু বারবার আমরা এই হোঁচটগুলো কিন্তু খাই। এক তো আমাদের এডুকেশন সেক্টর, দ্বিতীয়ত আমাদের কেরিয়ার অর্থাৎ অর্থের দিকটা, এবং তৃতীয় ভীষণ গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন। তাই এই সেক্টরগুলোতে বা জীবনের যে কোনো সেক্টরে যদি আপনি মনে করেন যে আপনি উপযুক্ত সম্মান পাচ্ছেন না, সর্বকাজে আপনার বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9836410969, এই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করতে পারেন, বা ফোন করবেন 8335805241 এই নাম্বারে। তার পাশাপাশি বলবো, রবিবার করে দাদাকে কিন্তু অবশ্যই কাঁচরাপাড়া চেম্বারে পাচ্ছেন, সোমবার করে ব্যারাকপুর চেম্বার একেবারে স্টেশনের কাছে পাচ্ছেন, আবার সোমবার বিকেলে করে আপনারা শ্রীরামপুরেও কিন্তু পেয়ে যাচ্ছেন। মঙ্গলবার আপনারা কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে এই চেম্বারে কিন্তু পাচ্ছেন। এছাড়া আপনারা বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে পাচ্ছেন, শুক্রবার আপনারা কলকাতার বন্ধুরা হাতিবাগানে পাচ্ছেন, এবং বুধবার করে কিন্তু আপনারা হাওড়ার চেম্বারে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা জানেন যে বহরমপুর, মেছেদা, বর্ধমান, তারাপীঠ এবং শিলিগুড়িতেও কিন্তু অবশ্যই আপনাদের জন্য কিন্তু চেম্বার রয়েছে। আর কামাখ্যায় বিশেষ একটি সময়, সেটা হচ্ছে অম্বুবাচী। কামাখ্যা ধামে এই অম্বুবাচী উপলক্ষে কিন্তু অবশ্যই দাদা কিন্তু যাচ্ছেন। তাই যাদের এই সর্বকাজে বাধা, বারংবার বাধার সম্মুখীন হতে হচ্ছে, স্টুডেন্ট লাইফ থেকে আপনি বাধাকে উপলব্ধি করতে পারছেন, এবং তারপর রয়েছে আপনার গুরুত্বপূর্ণ জীবনের পার্ট কেরিয়ার এবং আপনার বিবাহিত জীবন, সেখানেও যদি বাধা আসে বা সেখানেও যদি বাধা আসার সম্ভাবনা থাকে, কারণ জন্মছক আগাম আপনাকে সব জানান দিতে পারে, তাহলে কিন্তু আপনার জন্য এই অম্বুবাচীর এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। তার জন্য যোগাযোগের কিন্তু অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, এবং প্রত্যেক বছর বোধহয় এই সময় বহু মানুষ যোগাযোগ করে এবং তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা মোটামুটি জানেনই যে আমার সঙ্গে কত মানুষের যোগাযোগ আছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বিবাহিত জীবনে বিশেষ করে যে তৃতীয় ব্যক্তির কারণে বৈবাহিক জীবনটা বড় রকমের সমস্যা, তার জন্য কিন্তু একদম একদম চোখ বন্ধ করে কামাখ্যার যে সঠিক প্রয়োগ আছে
সেগুলো করলে কিন্তু সেখান থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন। যদিও আজকে হাতে সময় একদম নেই, বাধা জীবনে আসুক না, আসতেই পারে বাধা, কিন্তু সেই বাধাকে অতিক্রম করার মতন মনোবল আপনাকে কিন্তু রাখতে হবে। আর এই মনোবল আপনাকে কিন্তু যোগান দেবেন অবশ্যই কিন্তু গৌতম দা। বহু মানুষ কিন্তু তার কাছে আসছেন এবং উপকৃত মানুষদের কথা শুনলে মনটা কিন্তু একদম আনন্দে ভরে যায়। তাই সেরকম কিছু মানুষের অবশ্যই বার্তা থাকবে আপনাদের জন্য। যদিও আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা।
সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহজ হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে, আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time.
বাট যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস, আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।